দর্শক, এবার বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী। শাহাদাত হোসেন সিদ্দিকী, আমরা জানি যে আজকে বিকেলবেলায় কিন্তু 2025-26-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এর মধ্যে আমরা কিছুটা সম্ভাব্য আকার পেয়েছে এবং সেই আকারের ভিত্তিতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে সরকার তো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং জনসাধারণেরও কিন্তু প্রত্যাশা রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে কোন কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া এবং জোর দেওয়া দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। দেখুন, যে আমরা যখন যে সরকারি বাজেট দেখ না কেন, বাজেট যখন পেশ করা হয় মনে হয় যেন রাষ্ট্রটা অনেক ভালো করবে। অতএব আমরা মনে করি যে কোনো সরকারের যে জনগণের কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট প্রকাশটা পজিটিভ ইন্ডিকেশন থাকে। এখন বিষয়টা নির্ভর করবে কিভাবে বাস্তবায়ন করেছে এবং অর্থনীতিতে যে চ্যালেঞ্জ রয়েছে। আপনি যে বিষয়টা বললেন যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি, আর এই মূল্যস্ফীতির কারণে গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে যে এক ধরনের জীবন জীবিকার যে চাপ তৈরি হয়, সেটাকে নিরসন করতে পারলেই বাজেট আসলে সাকসেসফুল হয়। এখন প্রশ্ন হচ্ছে মূল্যস্ফীতি নির্ধারণের ক্ষেত্রেও দেখবেন সরকার খুবই একটা, আমি মনে করি যে মডারেট এক্সপেকটেশন তাদের। কারণ হচ্ছে যে বলে নাই যে মূল্যস্ফীতি 9.4%কে টেনে আমরা 5%-এ নিয়ে আসবো, বরং বলেছেন যে 7.5% মূল্যস্ফীতি টার্গেট করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই 7.5% কি মানুষের সংখ্যা হচ্ছে অর্জন করা সম্ভব? কারণ আমরা বাজেটে যে ঘাটতি দেখতে পাই, সেই ঘাটতির তো একটা চাপ থাকবে মূল্যস্ফীতিতে। অতএব সেই জায়গাটা থেকে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার কিভাবে বাস্তবায়ন করবে তার উপরে নির্ভর করছে। যেমন দেখেন, সরকার কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে আমরা যে 2,51,000 কোটি টাকা ধার করব, সেই ধারের একটা অংশ বিদেশ থেকে আসবে, আর দেশের অভ্যন্তরীণ থেকে যদি আপনি ধারের পরিমাণটা দেখেন সেটা প্রায় 2 লাখ কোটি টাকা। অতএব সেই 2 লাখ কোটি টাকার ক্ষেত্রে যে প্রত্যাশা, যেমন একটা প্রত্যাশা বলি, একটা ছোট প্রত্যাশা, সেটা হচ্ছে 15,000 কোটি টাকা, যেটা তারা ভাবছেন, বাজেটে ভাবনা হচ্ছে যে তারা সংগ্রহ করতে পারবে সঞ্চয়পত্র থেকে। কিন্তু আপনি যদি বর্তমান অর্থ বছরকে তাকান, তাহলে দেখবেন এই বছর সঞ্চয়পত্রের নেট বিক্রি পরিমাণ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ অন্তর্বর্তী সরকারেও একই ধরনের প্রত্যাশা করেছিলেন যে 12,500 কোটি টাকা তারা সঞ্চয়পত্র বিক্রি করবে, সংগ্রহ করবেন, কিন্তু তারা পারেন নাই, বরং আরো সরকারকে দিতে হয়েছে। অর্থাৎ তারা ভেঙে ফেলেছে আরো 2,000 কোটি টাকা অতিরিক্ত। অতএব সেই জায়গা থেকে আমরা যখন সরকার কমিট করে, আমি মনে করি একটা বাজেট হচ্ছে কমিটমেন্ট। যখন কোনো বাজেটের কমিটমেন্ট পূরণ না হয়, তখন সেটা নিয়ে সরকার পরবর্তী বাজেটে রিফ্লেকশন থাকা উচিত। যেমন সঞ্চয়পত্র থেকে কোনো অর্থ সংগ্রহ হয়নি, তাহলে কেন সঞ্চয়পত্র থেকে 15,000 কোটি টাকা ধরা হয়েছে? তার মানে সরকার নিশ্চয়ই ভাবছে এবার নতুন কোনো মেকানিজম হয়তো তারা অ্যাডপ্ট করবে যাতে সম্ভব হয়। কিন্তু আমি যে বিষয়টা আপনি বলছেন মূল্যস্ফীতি, এখন সরকারের এই ধারের বিষয়টা নির্ভর করবে মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে না মূল্যস্ফীতি কমাতে পারছে। যেমন আমি বলি, সরকার যদি প্রকৃতপক্ষে, আপনারা এখন বলবে সরকার আমরা প্রিন্টে আপনি যাচ্ছি না, যেরকম বাজেট ঘাটতির কথা বলছিলেন, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, আপনিও যেমনটি বলছিলেন সরকার সঞ্চয়পত্র এবং ব্যাংক ঋণের উপরে নির্ভর করছে। তো আমরা জানি কিন্তু আমাদের বেসরকারি খাতের বিনিয়োগ প্রায় স্থবির অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে ব্যাংক খাতের উপরে যদি সরকার এই বাজেট ঘাটতি পূরণে নির্ভর করে, সেক্ষেত্রে বিনিয়োগ আরও কতটা বাধাগ্রস্ত হবে, যেখানে সরকার কিন্তু গুরুত্ব দিচ্ছে মানব সম্পদ উন্নয়নে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে। আসলে বিষয়টা কতটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে? জি, দেখুন, এই বিষয়টা নিয়ে আসছিলাম যে সরকার ধার যে করছে ব্যাংক থেকে, বিষয়টা হচ্ছে যে প্রাইভেট সেক্টর তাতে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা ক্রাউডিং আউট ইফেক্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে সরকার সুদের হার কমানোর ক্ষেত্রে কোন ধরনের লক্ষ্যমাত্রা স্থাপন করেছেন কিনা। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ একটা রাষ্ট্রের, আমরা যখন বিনিয়োগ অপেক্ষক পড়াই ছাত্রদেরকে, যে বিনিয়োগ কিসের উপর নির্ভর করে, প্রধান যে হাতিয়ার, সেই হাতিয়ারটা হচ্ছে সুদের হার। অতএব সুদের হার, আপনি পলিসি রেট যদি 10% থাকে,
তার সাথে +-3 to 5%, সেই জায়গায় কস্ট অফ ডুইং বিজনেস, কস্ট অফ ক্যাপিটাল, মূলধনের যে খরচ সেটা অনেক বেড়ে যায়। এতে ব্যবসার খরচ বাড়া মানে সেটা দ্রব্যমূল্যের উপর রিফ্লেক্টেড হয়। আরেকটা জিনিস হচ্ছে, সরকার যখন সর্বশেষে গিয়ে দেখবেন যে হয়তো ধার করতেও সমস্যা হচ্ছে, বিদেশ থেকেও যদি কোনো কারণে প্রাপ্তির সম্ভাবনা না হয়, তখন কিন্তু প্রিন্টে চলে যায়। এখন প্রিন্ট না করলেও দেখা যায় জুনের লাস্ট ডে গুলাতে আসলে কতটুকু প্রিন্ট হয় একটা রাষ্ট্রের, সেটার কিন্তু হিসেব বের হয়। এখন সেই প্রিন্ট এবং প্রাইভেট সেক্টরকে ক্ষতিগ্রস্ত যদি করা হয়, তাহলে আসলে এমনিতেই আমরা সবাই জানি যে আর্থিক প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর। এই ভঙ্গুর অবস্থা থেকে যখন সরকার টাকা নিয়ে যাবে, তখন প্রকৃতপক্ষে বেসরকারি বিনিয়োগকারীরা কতটুকু পাবে তার উপর, কারণ বাংলাদেশের বেসরকারি বিনিয়োগের উপর জিডিপি নির্ভর করে সরকারি বিনিয়োগের চেয়ে 4 গুণ থেকে 5 গুণ বেশি। অতএব সরকার যদি 1 লাখ কোটি টাকা নিয়ে যায়, তাহলে বেসরকারি খাত আসলে 5 গুণ ক্ষতিগ্রস্ত হয়। অতএব সেই জায়গার উপর নির্ভর করছে মূল্যস্ফীতি কিভাবে নির্ধারণ করবে। জিডিপির প্রবৃদ্ধি এই বছর জানেন আপনারা, গতকালকে রিপোর্ট হয়েছে যে 4.04% অর্জন হয়েছে, যেটা আইএমএফ প্রেডিক্ট করেছিল 4-এর কাছাকাছি অথবা কিছুটা কম। অতএব সেই জায়গা থেকে 4% প্রবৃদ্ধি যদি আপনি 6.5% প্রবৃদ্ধিতে 1 বছরের মধ্যে অর্জন করতে পারেন, আমি মনে করি সরকার যদি সত্যিকার অর্থে সেই অর্জন করতে পারে, সেটা বিশাল অর্জন। কিন্তু আমরা যখন বাস্তবতার নিরিখে দেশের বিনিয়োগের দিকে তাকাই, আমি যখন এক্সপোর্ট গ্রোথের দিকে বর্তমানে তাকাই, তখন কিছুটা হতাশ হতে হয়। কিন্তু আমাদের যদি অর্জন করতে পারে, তাহলে কিন্তু আমরা হতাশা মুক্ত হব এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজকে যেরকম বাংলাদেশের জন্য একটা শুভ সংবাদ এই সেন্সে, যে বাংলাদেশ প্রথমবারের মতো $500 বিলিয়ন, যেটা আমাদের জিডিপি ক্রস করেছে। একই সাথে আমরা যদি মাথাপিছু আয়ের কথা বলি, সেই ক্ষেত্রে আমরা প্রথমবারের মতো $3,000 ক্রস করতে পেরেছি। অতএব সেই সমস্ত জায়গাগুলা যদি সামনের দিকে নিতে পারে, এই সমস্ত জায়গাগুলো যদি সরকার চিহ্নিত করে কাজ করতে পারে, তাহলে আমরা আশা করতে পারি যে সামনে হয়তো আমরা একটা নতুন কিছু দেখতে পারবো। শাহাদাত হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহরিন, এই ছিল বাজেট নিয়ে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ ইফাত।